আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশু আসিয়া মারা গেছেন বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। বিষয়টি নিশ্চিত করেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনাবাহিনী। এরপর জানাবো, গ্রেপ্তারের একদিন পরেই জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এজাজ। শীর্ষ সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজকে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গত ১১ তারিখ গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়। তবে একদিন পরই তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এদিকে সশস্ত্র বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও এক দফায় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ আরও ৬০ দিন ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবারে জানাবো, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা। রাজধানীর মধ্যবাড্ডায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সৈয়দ মোহাম্মদ তানভীর ২২ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৩ মার্চ ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শাহবাগসহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ করল ডিএমপি। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বাসভবন, শাহবাগ মোড়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পাবেন প্রাথমিকের ৩০,০০০ প্রধান শিক্ষক, বলছে আপিল বিভাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেট কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এখন থেকে ১০ম গ্রেডে সব প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুটি মারা গেছে। আজ বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত বৃহস্পতিবার ৬ মার্চ মাগুরা শহরের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট PICU থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল। পরদিন রোববার শিশুটিকে CMH এর পেডিয়াট্রিক ICUতে নেওয়া হয়।
গ্রেপ্তারের একদিন পরেই জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এজাজ। শীর্ষ সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজকে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গত ১১ তারিখ গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়। শীর্ষ সন্ত্রাসী এজাজকে মোহাম্মদপুর থানা পুলিশ কোনো হত্যা মামলায় না দেখিয়ে একটি সাধারণ ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখায়। পরে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করলে ডাকাতির পর্যাপ্ত তথ্য না থাকায় কোর্ট তাকে জামিন দিয়ে দেয়। জামিন পাওয়ার পর থেকে সন্ত্রাসী এজাজের আর খোঁজ পাওয়া যায়নি। এদিন সেনাবাহিনী এজাজকে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার করে। এরপর কেন তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো না তার কোনো যৌক্তিক উত্তর দিতে পারেনি মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এজাজকে হত্যা মামলায় প্রয়োজনীয় কাগজপত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর কেন তাকে জুলাই-আগস্টে ছাত্র হত্যা মামলায় না দেখে ডাকাতির প্রস্তুতি মামলায় দেখালো, এটি তাদের জানা নেই। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে বিস্তারিত জানা যেতে পারে বলে জানান মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন সেনাবাহিনীর কর্মকর্তা। সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়ল। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও এক দফায় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ আবার ৬০ দিন মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সর্বশেষ ১২ জানুয়ারি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ২ মাস বাড়ানো হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশনড কর্মকর্তা, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সম পদমর্যাদার কর্মকর্তা সহ দ্য কোড অব ক্রিমিনালি প্রসিডিউর ১৮৯৮ এর ১২/১ ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা অর্পণ করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪ ধারা ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫/২ ধারা, ১০০ ধারা, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩, ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। সেনাবাহিনীর কর্মকর্তারা ফিল্ড পর্যায়ে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তারা যে কোনো লোককে গ্রেপ্তার সহ বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য কাজগুলো করতে পারবেন। কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা। রাজধানীর মধ্যবাড্ডায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের দ্বন্দ্বে সৈয়দ মোহাম্মদ তানভীর বাইশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার ১২ মার্চ রাত ১০টার দিকে মধ্য বাড্ডার একটি মাঠের পাশে এই ঘটনা ঘটে। নিহত তানভীর মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের শাহাদুল্লাহর ছেলে। পরিবারের সঙ্গে সে মধ্যবাড্ডা কবরস্থান রোডের ভাড়া বাসায় থেকে রেফ্রিজারেটরের দোকানে কাজ করত। তানভীরের বাবা আসাদুল্লাহ জানান, বুধবার ১২ মার্চ ইফতারের পর তানভীর বাসা থেকে বের হয়েছিল। এর প্রায় ১ ঘণ্টা পর মোবাইল ফোনে তিনি খবর পান কবরস্থান রোডের শেষ মাথায় আইসিএল মাঠে রক্তাক্ত অবস্থায় তানভীর পড়ে আছে। পরে দ্রুত সেখানে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় ঘাতকরা তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তানভীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তানভীর। তার মাথা, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে ৭ থেকে ৮টি আঘাত করা হয়েছে। এমনকি ১৭ থেকে ১৮ ব্যাগ রক্ত দেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি। শাহাদুল্লাহ অভিযোগ করে বলেছেন, একই এলাকার সিয়াম ওরফে বার্গার সিয়াম, মিঠু, স্বাধীন, শাওন সহ ১০ থেকে ১২ জন মিলে তানভীরকে উপযুজ্য পুরি কুপিয়ে আহত করে। তারা মূলত নিজেদের এলাকায় সিনিয়র দাবি করত। সেই
দাবি নিয়ে মাঝে মধ্যেই তানভীরকে রাস্তাঘাটে পেলে মারধর করত এবং খারাপ ব্যবহার করত। সেই ঘটনার জের হিসেবে তানভীরকে কুপিয়েছে। এই ঘটনার সময় তার সঙ্গে বেতনে 10,000 টাকা একটি মোবাইল ফোন ছিল, সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে তারা। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক এসআই মোহাম্মদ হাসানুর রহমান জানান, মধ্যবাড্ডায় একটি মারামারির ঘটনায় ওই যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছে। এই ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তানভীরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি কি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সেটি জানার চেষ্টা চলছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেপ্তারেরও অভিযান অব্যাহত রয়েছে।